দর্শক শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। এই আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। সাথে আছি আমি বাবু কাবরুজ্জামান। বারবার একই লোকের কাছ থেকে জোর করে বেশি হারে কর আদায়ের মানসিকতা বাদ দিয়ে নতুন করদাতা খোঁজার তাগিদ দিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি বন্ধে অনলাইনে ট্যাক্স রিটার্ন ব্যবস্থা জোরদার এবং উন্নত সেবা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার এনবিআর কার্যালয়ে অনলাইনে নতুন আঙ্গিকে আয়কর বিবরণী জমার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান সালেউদ্দিন আহমেদ। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, গেল অর্থবছর অনলাইনে প্রায় 5.5 লাখ করদাতা তাদের রিটার্ন জমা দেন। এবার সেই সংখ্যা 15 লাখ ছাড়িয়ে যাবে এমন আশা তার। এবছর 9 সেপ্টেম্বর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া গেলেও আগামী অর্থ বছরের প্রথম দিন 1 জুলাই থেকেই অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আমি জানি আপনাদের বিশাল একটা টার্গেট দেওয়া হয় এনবিআরে। এখন আমাদের কিন্তু আরো প্রয়োজন আছে। প্রথমত রাজস্ব আদায়, সেটা সবচেয়ে বড় বিষয় হলো উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের সবাই অংশগ্রহণ করবেন। খালি মুখের কথা যদি অংশগ্রহণ না, আপনারা তো কন্ট্রিবিউট করবেন, এটাই সবচেয়ে বড় জিনিস। এবং ট্যাক্স যদি আপনারা না দেন, যদি সেবা চান, এটা কিন্তু একটা দুরূহ ব্যাপার। দেশজুড়ে বাড়ছে লোডশেডিং। রাজধানীতে এর ভয়াবহতা কম হলেও গ্রামাঞ্চলে দিনে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকার উৎপাদন সক্ষমতা বাড়ালেও বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানির জোগান নিশ্চিত করেনি। ফলে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না কেন্দ্রগুলো। পিডিবির চেয়ারম্যান বলছেন, 3 মাস ধরে সামিটের এলএনজি বন্ধ থাকার পাশাপাশি দেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে ত্রুটি দেখা দেয়ায় এই সংকট তৈরি হয়েছে। সমস্যার সমাধানের আশ্বাস দিলেও অর্থ উপদেষ্টা বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। বিস্তারিত রিয়াজ সুমনের প্রতিবেদনে। দেশে বিদ্যুৎ কেন্দ্র আছে পর্যাপ্ত উৎপাদন সক্ষমতাও, কিন্তু এরপরও পিছু ছাড়ছে না লোডশেডিং এর ভোগান্তি। গরম বাড়লে সেই ভোগান্তি হয়ে যায় লাগামহীন। ঢাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডিসি ও ডেসকোর তথ্য বলছে, সোমবার বিকেল 4টা থেকে ডিপিডিসি 100 মেগাওয়াট লোডশেডিং করেছে, আর সন্ধ্যায় 100 মেগাওয়াট লোডশেডিং করেছে ডেসকো। তবে বেশি হচ্ছে গ্রাম অঞ্চলে। আরএবি সূত্র বলছে, সোমবার চাহিদার চেয়ে বিদ্যুৎ সরবরাহ 20 থেকে 25% কম পাওয়া গেছে। তথ্য বলছে, দেশে এখন বিদ্যুতের চাহিদা 16,000 মেগাওয়াট, অথচ উৎপাদন সক্ষমতা প্রায় 27,991 মেগাওয়াট। চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা বেশি হওয়ার পরও কেন এই সংকট? জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার। আমাদের বিরাট একটা অংশ বিদ্যুৎ কেন্দ্র বসে আছে খালি। এতে করে দুটো বিষয় ঘটছে। একটা হচ্ছে যে আমরা বিদ্যুৎটা পাচ্ছি না, এখানে উৎপাদন হচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে, আপনি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে যদি বসায় রাখেন, তাহলে তার বিপরীতে আপনার একটা ক্যাপাসিটি চার্জ দিতে হয়। বিদ্যুৎকে উৎপাদনের জন্য জ্বালানি সরবরাহ করতে হবে। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায় না। এটাই হচ্ছে একটা এই সেক্টর উন্নয়নের বা পরিকল্পনার একটা মৌলিক ইথিক্স, সেটা দেখা হয়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বলছে, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 1000 মেগাওয়াট উৎপাদন কমেছে। বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে 500 মেগাওয়াট। বেসরকারি খাতের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না। সংস্থাটির চেয়ারম্যান বলেন, 3 মাস ধরে সামিটের মালিকানাধীন এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। যেটা সামিটের 3 মাসের উপর হলো বন্ধ, এটার কারণে আমরা গ্যাস কম পাচ্ছি। ফলে 12,000 মেগাওয়াট লোড আমরা পাচ্ছি না। কালকে রামপালের একটা মেশিন বন্ধ হয়েছিল, সেটা আমরা চেষ্টা করতেছি আজকে নিয়ে আসা। বড়পুকুরের একটা মেশিন বন্ধ আছে, এটা হয়তো আগামী রবিবার সোমবার নাগাদ চালু করব। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, লোডশেডিং স্বাভাবিক হতে আরো সময় লাগবে। স্বাভাবিক হওয়ার চেষ্টা করা হচ্ছে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম। এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই লোডশেডিং, অপচয়, সমাধান কি। এই সমাধান খুঁজতে আজকে আমাদের সঙ্গে একজন বিশ্লেষক যুক্ত হয়েছেন, জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন, বুয়েটের সাবেক অধ্যাপক। আমরা স্বাগত জানাতে চাই তাকে।
বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি ডক্টর ইজাজ হোসেন। আমাকে আশা করি শুনতে পাচ্ছেন। আমরা শুরুতেই একটি রিপোর্ট দেখছিলাম, রিপোর্টে অনেকগুলো বিষয় আসলে উঠে এসছে। আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই যে গত 15 বছরে আমরা দেখেছি 14 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আমাদের সক্ষমতার কথা বারবার বলা হয়েছে যে আমরা 27,000 মেগাওয়াট এখন আমরা উৎপাদন সক্ষমতা, অথচ চাহিদা আমাদের যদি 16,000 হয়। এরপরেও আমাদের যে আজকের যে ভোগান্তি, এর জন্য আসলে যদি দায়ী কার বলা হয়, সেখানে আসলে কি বলবেন ডক্টর ইজাজ? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি তো নিজেই বললেন যে এটা অনেক দিনকার একটা ইস্যু এবং অনেকবার বিদ্যুতের দাম বাড়াবার পরেও আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না। এটা তো অবশ্যই সাংঘাতিক রকমের দুঃখজনক। এখানে অনেকগুলো ইস্যু আছে। একটা ইস্যু হচ্ছে যে বিদ্যুতের দামের কথা যদি বলেন, তাহলে আমি বলবো যে আমাদের অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত করায় আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আমাদের নিজস্ব গ্যাস আহরণ না করায় আমাদেরকে এলএনজি ইম্পোর্ট করে দিচ্ছে। এছাড়াও সিস্টেম লস এবং অন্যান্য জিনিসপত্র সেগুলা আছেই। এখন যেটা আমাদের দেখতে হবে যে এই মুহূর্তে আমাদের অসুবিধাটা কি। আপনাদের যে প্রতিবেদন সেখানেই তো বলা হলো যে বাকি থাকার কারণে আদানি থেকে 500 মেগাওয়াট কম নেওয়া হচ্ছে। তো এটা তো জ্বালানির অসুবিধা না, এটা তো আমি দেখতে পাচ্ছি ডলারের অসুবিধা, আর টাকার অসুবিধা, আর পেমেন্টের অসুবিধা। হ্যাঁ, তারপরে আমি যদি এই মুহূর্তে আরেকটু বেশি তেল কিনতে পারতাম, তাহলে কিন্তু আমরা লোডশেডিংটাও কমাতে পারতাম। তাহলে আমাদের অ্যাকচুয়ালি অন্যরকম সমস্যাও দেশে আমরা জর্জরিত হয়ে গেছি। একটা হচ্ছে যে আমরা টিডিবি যথেষ্ট টাকা উঠাতে পারছে না, কারণ তাদের বিদ্যুতের দাম অলরেডি বেড়ে গেছে এবং বাড়াতে গেলে ভোক্তারা কমপ্লেন করছে। আরেকটা হচ্ছে যে আমাদের ডলারের একটা সংকট রয়ে গেছে। সো আমরা টাকা থাকলেও সেটাকে ডলারে পরিণত করতে পারছি না। তাহলে আমাদের বহুবিধ প্রবলেম এক জায়গায় হয়ে আমাদেরকে এই সমস্যাটা ক্রিয়েট করছে। জি স্যার, আমরা আসলে এই যে আদানির 500 মেগাওয়াট এই সময় বন্ধ করে দেয়া, এটা কি এক ধরনের রাজনৈতিক বা কূটনৈতিক চাল মনে করেন কিনা, বা সেটি উদ্দেশ্য প্রণোদিত কিনা? আমি সরি, আমার এখানে একটা প্লেন গেল দেখে আমি আপনার এটা শুনতে আমি নিকুঞ্জিত। তো আপনি একটু রিপিট করবেন আপনার প্রশ্নটা? স্যার, আমি আবারও আপনার কাছে প্রশ্নটি রিপিট করব। তার আগে এই মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রী সরাসরি কথা বলছেন। আমরা জনপ্রশাসন সচিব, দুঃখিত, আমরা সরাসরি একটু যুক্ত হচ্ছি সেখানে, এরপর এসে আপনার কাছে প্রশ্নটি করছি। হ্যাঁ, পরিষ্কার করি, 8 জেলা একেবারেই 8টা ইন্ডিপেন্ডেন্ট জেলা ডিসি কে উইথড্র করে নিয়েছে। সে যে পোস্টিং এ ছিল ওখানেই থাকবে। মনে করেন কেউ ডেপুটি সেক্রেটারি বাণিজ্য মন্ত্রণালয় ছিল, অথবা কোথাও ডাইরেক্টর বিপিএটিসি ছিল, ওখানে সে ইনস্টিটিউট হয়ে গেল। হি অর শি ইজ নো মোর ডেপুটি কমিশনার। আর 4টা জেলা যে রদবদল করা হয়েছে তারা ফিল্ড লিস্টে আছে, এই জেলার জায়গায় ওই জেলা আমাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে। আপনারা এই যে জেলা 8টা এবং 4টা অলরেডি আমি প্রেস রিলিজ দিয়েছি, ওখান থেকে নিয়ে নিন। স্যার, তার মানে স্যার 59 জন, যে তার মানে 51 আপনাদের অর্ডার করা যে 51 জনই জেলা প্রশাসক হিসেবে থাকছেন আপাতত। একটু পরিষ্কার করে যদি বলেন। আমি প্রথমেই বললাম যে আপনাদের সহায়তায় বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন পিডিএস, তার যেটা আমাদেরকে ডিসি করা হয়, গোয়েন্দা রিপোর্ট থাকে, আমাদের বিভিন্ন সোর্সে রিপোর্ট থাকে, তার পিডিএস থাকে, তার হোল লাইফ সার্ভিস হিস্ট্রি থাকে। এখানে সবাই যে সত্য কিছু এমন কিছু বের হয়েছে। একজনের কথাই বলি, এক সময় উনি বাধ্য করেছিলেন এক শিক্ষককে একজন ইউএনওর পা ধরে, আপনার কি বলবো, মাপ চাইতে হবে। এতদিন পরে এই তথ্য হচ্ছে, তাকে কি ডিসি রাখা যাবে? আমি একটা ইনস্ট্যান্ট দিলাম, কিভাবে ঢুকলো, এইরকম ঢুকলো। আমরা তো বাংলাদেশি, আপনি জানেন, এর মধ্যে আপনি আমি এক, সবগুলো আছে আপনার নির্দিষ্ট করে। আমি মূল কথাগুলো বলার যেখানে আসছি, দেয়ার ইজ মাই অফিস, দেয়ার ইজ মাই ইনফরমেশন, এভরিবডি উইল কোঅপারেট টু ইউ। আমি আপনাদেরকে এইভাবে বলার কথা না, আমি একটা প্রেস বিবৃতি দিতে পারতাম, কিন্তু আমি দেখছি যে ইট ইজ ভেরি সেনসিটিভ এন্ড সেনসিটিভিটি। এটা ডিএস পোস্ট, এর উপরে জয়েন্ট সেক্রেটারি আছে, এডিশনাল সেক্রেটারি আছে, সেক্রেটারি আছে, সিনিয়র সেক্রেটারি আছে। তাদেরকে বাদে এই পোস্টে নিয়ে সারা দেশে, সারা দেশ বললে ভুল হবে। আমরা দেশ বিদেশ থেকে ফোন পেয়ে অস্থির হয়ে গেলাম। না, আমি বলবো তাড়াহুড়া বলার কারণ, আমি যেদিন থেকে জয়েন করেছি তার আগেও কাজ কিছু হয়েছে, আমাকে অন করতে হবে। আমি জয়েন করেছি 28-29 তারিখে। জনপ্রশাসন হলো 5 জনের মধ্যে একদিন ভাইটাল।
এই কমিটির চেয়ার হলো ক্যাবিনেট সেক্রেটারি, এক্স অফিসিও হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, এইভাবে বলা আছে। এটা স্ট্যান্ডিং কমিটি, আপনার সাংবাদিকতা করেন, ইউ নো বেটার দেন মি। তারা না বলবো যে ইনফরমেশনের কি বলবো, মিসকমিউনিকেশন, ডিসকমিউনিকেশন, ডিস্টর্টেড অর কমিউনিকেশন গ্যাপ, অথবা যাকে যখন যে তথ্যটা আমাদেরকে দেওয়ার কথা ছিল এই তথ্যটা পরে আসছে। এই জন্য আমরা ইনস্ট্যান্ট উই জাম্প অ্যান্ড ডু। আমরা কিন্তু ব্যক্তিগত এখানে কারো কোনো ইন্টারেস্ট নেই। স্যার আমার একটা প্রশ্ন আছে, আমার নাম ওবায়দুল্লাহ বাদল, আজকের পত্রিকায় কাজ করি। এর আগে আপনি জয়েন করার আগেও পদোন্নতিতেও এরকম কিছু ব্যক্তি তারা দুর্নীতিবাজ আপনাদের ইয়েতেই ছিল, যে যারা পদোন্নতি পায় তারা সাধারণত এসএসবি পার হয়ে তারপরে পদোন্নতি হয়, এবং আপনি যে ডিসির নিয়োগ যে কমিটি যাদের কথা বললেন তারাও কিন্তু খুব দক্ষ আমলা, এবং তারা সবকিছুই জানার পরেও আপনাদের কাছে এত থাকার পরেও এতগুলো বিতর্কিত ব্যক্তি কি করে ডিসি হয় বা পদোন্নতি পায়, সেই ক্ষেত্রে কি আপনার প্রশাসন ফেলিওর কিনা? আমি বলবো আপনি এই চেয়ারে বসেন, আমি সাংবাদিক হই, দিস ইজ মাই অ্যান্সার। না, আমার যোগ্যতা থাকলে তো আমি ওখানে আপনি হন, বাট আপনি যে কথাগুলো বললেন ওগুলোকে আমি ওন করলাম। এইগুলো সব করার পরও আমরা সত্যি কথা বলতে গিয়ে আমরা কি খুব ভালো মানুষ? আমি সহ বলবো আমি ভুল তথ্য দিচ্ছি, আমি আমার তথ্য হাইড করতেছি। আপনি যেটা বললেন 15 দিন রাত 11-12 পর্যন্ত ডিসিদের ফিটনেস ইন্টারভিউ, 15 ডেজ। আমি 29 তারিখে জয়েন করেছি, আমার আগে কয়েকদিন আগে সেক্রেটারি করেছেন। 15 ডেজে আমরা এটা কাজ করেছি। 10 মিনিট করে যদি সময় দেন 600 অফিসারকে আমরা ইন্টারভিউ করেছি। আচ্ছা, আমরা এখানে আরও কিছু আমাদের ফিটনেসটা আছে, আমরা আরও, আপনি যেটা বলেন আপনার কথা উত্তর এইটাই বলি, আমাদের আরো সচেতনার সাথে কাজ করা উচিত, করি। তারপরও আমরা মানুষ কোথাও কোনো দিকে ফাঁক ফোকর থাকলে আপনারা ধরা দেবেন, উইল কারেক্ট। এটা ভেরি শর্টলি, উইদিন 2 ডেজ। আর যাদের আজকে স্যার ক্যাবিনেট ডিভিশনে ক্যাবিনেট সেক্রেটারি ব্রিফ করতে চাচ্ছিলেন সেটা কবে হবে স্যার? বাতিল, এর পরে আমরা দেখে শুনে করব। স্যার আমার আরেকটা ছোট প্রশ্ন আছে। এক লোক এতগুলো কোশ্চেন হবে না, কতজন সাংবাদিক আমার সামনে? এদের বিষয়ে একটা কথা হলো, এবং স্যার আপনাকে যদি বলি, এটা সম্পূর্ণ প্রশ্ন স্যার, ওনারাই বলতেছে যারা আন্দোলন করছে তারা বলছে যেহেতু আপনারাই সিদ্ধান্ত দিয়েছিলেন আগের ডিসি ফিটলি বাতিল, মানে আগের শেখ হাসিনা সরকারের যে ডিসি ফিটলি ওটা তো কাজ করে নাই বাতিল, কিন্তু সেখান থেকেও 6 জন সুনির্দিষ্ট ভাবে এবার ডিসি হয়েছে, সেটা কি করে হলো? আপনাকে বললাম না যে এই কাজগুলো যারা আমাদের সার্বিক সহায়তা দেয়, আপনি যেমন বলেন, আমি নিউজে দেখছি 2 জন আগের জেলায় ডিসি ছিল তাদেরকে ডিসি করা হয়েছে, বাট ইট ইজ নট ফ্যাক্ট। এক জেলায় একজনও ডিসি ছিল না, এখন যাদেরকে দেওয়া হয়েছে আমরা 106 বলবো ফিট লিস্ট, আর পোস্টিং হয়েছে 59। সেকেন্ড জেলায় ডিসি ছিল একজনও নেই। আর আপনি যেগুলো বলছেন, আমি পরামর্শ চাই, আপনারা যদি এরকম কোনো তথ্য থাকে, আজকে যেমন আমাদের 600 অফিসারকে ইন্টারভিউ করলাম, 407 জন এসেছিল, 106 জন আমাদের ইন্টারভিউ হয়েছে, 59। এখন যদি মনে করেন আবারও দেন, আবার তো হবে, এটা কন্টিনিউ হবে। বিপক্ষের লোক বেশি না পক্ষের লোক বেশি বলেন, আপনারাই বলেন। তাহলে কি আমি কি জেলাগুলো কি উপজেলাগুলোকে জেলা করতে বলেন? তা তো 506, তার চেয়ে বেশি তো আমার আন্দোলনকারী। উইথ ডিউ রেসপেক্ট মাই অল কলিগ, হোয়াট এভার হিজ লেভেল অ্যান্ড ডেজিগনেশন অ্যান্ড স্কেল, আমি বলবো উই শুড বি রেশনাল। বাচ্চাদের রক্তের বিনিময়ে এই সরকার এসেছে, আমাদের মাথায় যেন এটা থাকে। এই সরকারের বদন্যতায় মোর দ্যান 300 অফিসার 3 দিনের মাথায় আপনার প্রমোশন পেয়েছে। সিনিয়র সেক্রেটারি থেকে ডিএস থেকে জয়েন্ট সেক্রেটারি থেকে অ্যাডিশনাল সেক্রেটারি। আমাদের সরকার তো, আমি কি বলবো, আমাকে আনা হয়েছে অনেক পরে, তারপর তো উই আর ম্যাচিং, আমরা ম্যাচ করতেছি। তো আপনারা ওই শুরু থেকে দেখি, আমি না থাকলেও মিডিয়া তো দেখি, আমি মিডিয়া একটা ভাইটাল রোল প্লে করার জায়গা আছে। ডন বায়াসড, আপনার মালিক নিয়ে আমাদের অনেক কথা আছে, আমরা জানি, সেগুলো আমি আলোচনা যেতে চাই না। যত কম কথা বলা, ইফ আই সে লেস ইট ইজ বেটার। আমি আমাকে তাহলে কাগজ দেখতে হবে, কারণ এটা তো এত কথা তো মনে থাকে না। তাও তো আমি ফিগার গুলো মনে রাখছি, পরে এসে না, কাগজ তো অফিসিয়ালি যাচ্ছে, এটা বলতে কোনো দোষ নাই। আমি এটা আপনার জানতেও কোনো, আমার এটা তো পাবলিক নিউজ। ডেপুটি কমিশনার এমন একটা পোস্ট, এটা হলো ডেপুটি কমিশনার ইজ দি গভর্নমেন্ট ইন দি ডিস্ট্রিক্ট। জেলা প্রশাসককে বাংলায় বলা হয় সরকারের সাক্ষাৎ প্রতিভু, আর ডিভিশনাল কমিশনকে বলা হয় সরকারের প্রতিভু। একটা স্টেজ দিলে, আই ওয়াজ ডিসি অ্যান্ড আই ওয়াজ কমিশনার, আই ওয়াজ ফেস দিস কাইন্ড অফ
ডিস্ট্রিক্ট ফিট লিস্ট অনেক আগে, তখন ডক্টর সাদাত স্যার এই ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। দ্যাট টাইম আই ওয়াজ ফিট ফর দি ডেপুটি কমিশনার, আই সার্ভ অ্যাট মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনারা বলেন যে স্যার আমার মুখ থেকে শুনলে আপনাদের যে ভালো হয় কাদেরকে, আমি শুধু নাম না জেলাগুলোর নাম বলি, 8টা জেলা, এরা অলরেডি নো মোর দেয়ার। তারা আগের যে পদ পদবি ছিল, যেমন একজনের কথা বলি, উপসচিব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটা তার আগের পোস্ট ছিল। তারপরে গতকাল উনি ডিসি হয়েছেন, আজকে এই ডিসি থেকে উনি ওনার বাতিল শব্দটাই বাংলা যায়, এখন আর উনি ডিসি নাই। একটা হলো লক্ষ্মীপুর, আরেকটা জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী। 8টা হয়েছে কিনা দেখেন, শুধু রিপিট, আপনারা তো আমার এই সবই দেখায় দেন। তবে বলে দিই, যে 8 জেলা থেকে ডিসি পদ বাতিল শব্দটাই বাংলা প্রযোজ্য, ইংরেজি দরকার নাই, উইথড্র। তার মধ্যে উইথড্র হলো 1 নম্বর হলো লক্ষ্মীপুর জেলা, এটা কোনো সিরিয়ারিটি, কোনো প্রায়োরিটি নাই। দর্শক, আমরা ছিলাম জনপ্রশাসন সচিব কথা বলছিলেন সচিবালয়ে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, আরও একবার সংবাদ বিশ্লেষণে ফিরছি। ডক্টর ইজাজ হোসেন আমাদের সঙ্গে রয়েছেন, জ্বালানি বিশেষজ্ঞ, সাবেক অধ্যাপক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। আমরা আজকে কথা বলছিলাম লোডশেডিং, অপচয় এবং সমাধান কি, এই নিয়ে খোঁজবার চেষ্টা করছিলাম। আমাদের সঙ্গে ডক্টর ইজাজ যুক্ত রয়েছেন। ডক্টর ইজাজ, আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম, আমরা আবারও আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, সব মিলিয়ে আসলে এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই সংকট সমাধান আসলে কি? বিশেষ করে ভোগান্তিটা আমরা দেখছি যে আঞ্চলিক পর্যায়ে বেড়েছে, মফস্বল পর্যায়ে এটা অনেক বেশি। আমরা এটাকে আসলে আস্তে আস্তে পরিস্থিতি উত্তরণ কিভাবে করতে পারি? ধন্যবাদ। আমি যে কথাটা বললাম যে কি বলে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ অনেক কিছু, অনেক অ্যামাউন্ট অফ মানি বাকি রয়ে গেছে। হ্যাঁ, যেমনি আদানির কাছে আছে, তারপরে আমাদের যারা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অপারেট করে তাদেরকেও দেয়া হয়নি। প্রায় $5 বিলিয়ন মতো আমাদের এই টাকাটাকে এখন গভর্নমেন্টকে একটু ছাড় দিতে হবে। এই টাকাটা এখন যেখানে থেকে হয়, কারণ আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি এটা সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট জিনিস, দেশের সবকিছুর সাথে এটা কানেক্টেড। তো এখানে যদি মানে ঠিক মতো অনুদান না পাওয়া যায়, এখানে যদি ঠিক মতো করে আমি অন্যান্য সমস্যা তো আছে, কিন্তু টাকার সমস্যার জন্য এখানে বিদ্যুৎ আমরা পাবো না, এটা তো ঠিক না। হ্যাঁ, তো সেই জন্য আমি মনে করি যে আদানির যদি অল্প কিছু পেমেন্ট দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে ওখান থেকে যদি 500 মেগাওয়াট বেশি পাই, তারপরে আমাদের যারা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে তাদেরও পেমেন্ট একটা করে ওখান থেকে যদি 500 মেগাওয়াট বেশি পাই, তাহলে কিন্তু আমাদের 1000 মেগাওয়াটের মতো কমে যায়। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেপ্টেম্বরটা কিন্তু আমাদের সবচেয়ে গরম মাস, এই মাসেই আমাদের সমস্যাটা হয়। অক্টোবর থেকে এই যে ডিমান্ডের কথা বলছি, এই ডিমান্ডটা কমপক্ষে 1000 মেগাওয়াট কমে যাবে, আর নভেম্বর থেকে তো সহনীয় হয়ে যাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো এই মাসটা একটা কঠিন সময় যাবে। সরকার যদি বিভিন্ন জায়গা থেকে পয়সা কালেক্ট করে, কারণ আমার ধারণা যে আমাদের যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোও কিন্তু সম্পূর্ণ চলছে না। তার মানে আমাদের কয়লার, কারণ গ্যাস তো আমরা আনতে পারছি না, এটাতে সমস্যা আছে। কারণ আপনি বলেন এফএসআরইউ আমাদের খারাপ, কিন্তু কয়লা তো আনতে পারি। তো আমাদের যতগুলো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে সবগুলো যদি আমরা ফুল চালাই, আদানির থেকে ফুল নিই, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চালাই, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা কমে যায়, অনেকখানি কমে যায়। তো আমার মনে হয় যে এটা জ্বালানির সমস্যা, বাট এই মুহূর্তে আমি মনে করবো এটা টাকা এবং ডলারেরও সমস্যা। জি, নিশ্চয়ই। আমরা একটু যদি আসি যে আরেকবার আলোচনায়, যে আমরা দেখছি যে বিশেষ করে গ্যাসের কথা আপনি বলছিলেন, শিল্প কারখানার মালিকরা কিন্তু বিপাকে রয়েছেন। গ্যাস সংকটের কারণে এসএমই, ক্ষুদ্র মাঝারি শিল্পের অনেকেই কিন্তু আসলে তাদের উৎপাদন সচল রাখতে হিমশিম খাচ্ছেন। এরকম একটি পরিস্থিতিতে আমাদের সার্বিক অর্থনীতির উপরে সে আসলে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে। আমার যখন উৎপাদনশীলতা থেমে যায়, তখন সেটি অভ্যন্তরীণ বাজার, রপ্তানি বাজার সব কিছুতে আসলে অভিঘাত পড়ে যায়। সেখানে টেক্সটাইলগুলো রয়েছে, বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে উৎপাদনে। সেটির আমরা আসলে গ্যাস সরবরাহ কীভাবে বাড়াতে পারি? বিশেষ করে আমাদের অন্তত কারখানা পর্যায়ে তো সেটা নিশ্চিত করতে হবে, আমাদের উৎপাদনশীলতা যদি আমরা ধরে রাখতে চাই।
না, তাৎক্ষণিকভাবে তো গ্যাস বাড়ানোর উপায়টা একমাত্রই হচ্ছে যে আমাদের সামিটের যে এফএসআরইউটা খারাপ হয়ে আছে এটা একটু অনুসন্ধান করা উচিত, যে 3 মাস হয়ে গেছে তাও এইটার রিপেয়ার কমপ্লিট হয় নাই। আমি একটা পেপারে পড়লাম যেটা 15ই সেপ্টেম্বর থেকে চালু হবে, তাহলে 15ই সেপ্টেম্বর তো আর 4 দিন মাত্র। তো সেটা যদি হয় তাহলে তো অবশ্যই অবশ্যই অনেক উন্নতি হবে সাপ্লাই এর, তো ওইটার দিকেই লক্ষ্য রাখা দরকার। আমি দীর্ঘমেয়াদী যেটা বলবো, যেহেতু আমরা এলএনজির উপরে ডিপেন্ডেন্ট, আমাদের 2টা এফএসআরইউ দিয়ে কখনোই চলবে না। এরকম ধরনের সিচুয়েশনে আপনি যে কোনো একটা সার্ভিস দেন, আমাদের স্ট্যান্ড বাই একটু দরকার হয়। তো একটা এফএসআরইউ স্ট্যান্ড বাই রাখলে এটা যদি 200-300 ক্যাপাসিটিও হয় তাও কিন্তু এটা পুষিয়ে যায়। তা আমাদেরকে সার্বিক যেই সাপ্লাই, যেটা সার্ভিস দিতে যেসব জিনিস লাগে, মানে যে কোনো জিনিস, আপনি যখন প্লেন যেটা আপনি অপারেট করছেন, হ্যাঁ, যেসব এয়ারলাইন আছে তারা কি যতগুলো এয়ারলাইন ঠিক লাগে ততগুলো রাখে? নো, তার থেকে 1-2টা বেশি রাখে, তারপরে ওদের ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করে। ইভেন ইন্ডাস্ট্রিতে আমাদের যখন কম্প্রেসার, যেরকম একটা কম্প্রেসার আমরা স্ট্যান্ড বাই রাখি ইন্ডাস্ট্রিতে, সো ইন দিস কেস অলসো আমাদের দরকার ছিল একটা, বাট আমরা তো অনেকটা দিন আনি দিন খাই ভাবে অনেক কিছু চলি, যদিও অনেক টাকা অনেক জায়গায় অপচয় হয়েছে পাওয়ার প্ল্যান্ট এবং অন্যান্য জায়গায়, কিন্তু এফএসআরইউ যেটা আমাদের একেবারে আবশ্যক, সেখানেই আমরা এখানে ঢিলামি দিয়েছি এবং আমরা এই সমস্যার সমাধানে আছি। এখন তো টাকা থাকলেও আমি গ্যাস ইম্পোর্ট করতে পারছি না। জি স্যার, আমরা ক্যাপাসিটি চার্জের নামে এই যে বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া যেটি আমরা দিনের পর দিন দিয়ে অপচয় করলাম, এখন কি সেটা থেকে আসলে বেরিয়ে আসার মতো অন্তর্বর্তীকালীন সরকার সেটি কিভাবে করতে পারে, কি ভাবতে পারে, সেই বিষয়ে যদি একটু পরামর্শ বলতেন। আমি মনে করি এটা 2 ভাবে করা যায়। একটা হচ্ছে একটা তদন্ত করে ইনভেস্টিগেশন করে দেখা উচিত যে অনিয়মের মাধ্যমে কিংবা অন্য কোনো সুবিধার মাধ্যমে এইসব পাওয়ার প্ল্যান্ট গুলা তৈরি হয়েছে নাকি। যেগুলি তৈরি হয়ে থাকে তাহলে আমার সাজেশন হবে, যদি আমরা তাদেরকে সম্পূর্ণ বাদও নাও দিতে পারি, সরকার একটা মূল্যে এগুলা যদি ক্রয় করে নেয়, তাহলে কিন্তু আমাদের ওই ক্যাপাসিটি চার্জ যেটা আমরা সবসময় দিচ্ছি ওইটা দিতে হবে না, এটা সরকারের কন্ট্রোলে তখন চলে আসবে। তো আমার সাজেশন হবে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, রেন্টাল, কুইক রেন্টাল এবং অন্যান্য গুলাও সরকার যেন একটা মূল্যে কিনে নেয়, এবং এই মূল্যটা আমি মনে করি অবশ্যই এটা সরকার একটা কম দামেই কিনতে পারবে, কারণ তাদের উপরে একটা চাপ সৃষ্টি করা যাবে যে তোমরা এটা অনিয়ম করে এটা পেয়েছো। তো ওইটা হলো প্রথম একটা সাজেশন, যেটাতে এখানে কমানো যেতে পারে যে আমাদের এই ইয়েটা। আরেকটা জিনিস হচ্ছে যে বড় বড় যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে ওইখানে আমাদেরও ওরকম নেগোসিয়েশন করা উচিত যে আমরা তোমাদেরকে ক্যাপাসিটি চার্জ যেগুলো আমরা ব্যবহার করছি না, যতটুকু ক্যাপাসিটি আমরা ব্যবহার করছি না সেগুলার আমরা সম্পূর্ণ চার্জটা দেব না, কারণ এখানে অনেক অনিয়ম হয়েছে, অনেক কিছু আছে। আমি মনে করি যে অনেক কোম্পানি এটা রাজি হবে, এটা রাজি হবে, স্পেশালি যেগুলা গ্যাস ভিত্তিক, যেগুলা প্রাইভেট সেক্টরে সরকারের সাথে, গত সরকারের সাথে যোগ সাজস্যে করা হয়েছে, সেখানে যদি আমরা বলি ঠিক আছে যেসব ক্যাপাসিটি আমরা ব্যবহার করছি না সেখানকার ক্যাপাসিটি চার্জ আমরা অর্ধেক দেব, এরকম ধরনের করলে আমরা কিন্তু ক্যাপাসিটি চার্জটা আমরা কমিয়ে আনতে পারি। জি নিশ্চয়ই স্যার, শেষ প্রশ্ন যেটি করতে চাই, আমরা অনুষ্ঠান শেষ করব আপনার শেষ মন্তব্য নিয়ে। আমরা গত 15 বছরের যে স্বৈর শাসন আসলে দেখেছি, সেখানে বিদ্যুৎ খাতে যিনি সাবেক প্রধানমন্ত্রী নিজেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং প্রতিমন্ত্রী যিনি ছিলেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, বিশেষ করে আমাদের ডলার সংকটের একটা বড় কারণ কিন্তু এই বিদ্যুৎ ও জ্বালানি খাত, এবং এই পাচারের উদ্দেশ্যে এই যে আদানির সাথে যে যোগাযোগ, সমস্ত কিছু মিলিয়ে এটি আসলে নতুন করে তদন্ত করবার সুযোগ আছে কিনা, তাদের অপকর্ম, পেছনের অপকর্ম এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার সুযোগ আছে বলে মনে করেন কিনা? আমি মনে করি এখানে অনেক সুযোগ আছে এবং অবশ্যই এটা করা দরকার। যদিও আমরা যদি তাদেরকে কিছু ওইভাবে নাও ধরতে পারি, কিন্তু আমরা যদি জনগণের কাছে, পৃথিবীর কাছে আমরা যদি এক্সপোজ করতে পারি কিভাবে এখানে দুর্নীতি হয়েছে। আপনি দেখেন প্রথম দুর্নীতি হচ্ছে যে একটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট করা হয়েছে,
এটা তো সম্পূর্ণ অবৈধ একটা আইন। সেই আইনটাই কিভাবে পাশ করা হলো সেটাই হচ্ছে কথা, যে আমি টেন্ডার ছাড়া আমি প্রজেক্ট করব, টেন্ডার ছাড়া মানে পাবলিক সেক্টর প্রকিউরমেন্ট যেটা বলি আমি, আমাদের জনগণের ট্যাক্সের টাকা খরচা করে আমি এইসব জিনিসপত্র করছি। এখানে তো আমি সতর্ক হতে হবে। ইভেন ডেভেলপ কান্ট্রি ইউরোপের নেদারল্যান্ডস যদি দেখেন অত্যন্ত কঠিন কঠিন শর্ত সব দেওয়া আছে, কিন্তু আমরা এগুলো সব উপেক্ষা করে আমরা পাওয়ার প্ল্যান্ট গুলা তৈরি করলাম। তারপরে যখন এরকম হাতে এরকম একটা আইন থাকে তখন কেউ কিন্তু কোনো বিবেচনা করে না, তখন আমি তো যে কোনো সময় কিছু করে ফেলতে পারি এই সেক্টরে। সেই কারণে কিন্তু আমাদের অনেক অনেক রকমের এই এক্সট্রা ক্যাপাসিটি যেগুলোর চার্জ আমার দিতে হচ্ছে। আরেকটা বড় জিনিস হচ্ছে ইনভেস্টিগেশন যেতে যে দেখা উচিত যে যারা দায়িত্বে ছিল বিভিন্ন জায়গায়, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তারপরে পেট্রো বাংলা, তারপরে ইভেন মন্ত্রণালয়, তাদের উপরে কিরকম চাপ প্রয়োগ করা হয়েছিল এইসব পাওয়ার প্ল্যান্ট গুলাকে অ্যাপ্রুভাল দিতে, এইসব প্রজেক্ট গুলাকে অ্যাপ্রুভাল দিতে। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা দেশের যেসব কথা বলছি যে রিফর্মস এন্ড অল, যে একটা সরকার সরকার মানে হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট, সরকারের লোক দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেশনে এবং ধরেন পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পেট্রো বাংলায় কিরকম চাপ প্রয়োগ করেছে, এইসব যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই আমরা খুব ভালো একটা কেস তৈরি করতে পারবো, যে যার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। জি জি স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনায় আজকে সময় দিয়েছেন। আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাশে পাবো সেই প্রত্যাশা জানাই, এবং আজকের মতো স্যার বিদায় জানাচ্ছি। আবারও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। কথা বলছিলাম জ্বালানি সংকট, লোডশেডিং এবং অপচয় নিয়ে। বিজনেস আওয়ারের সময় হলে একটা বিরতি নেবার, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত বিজনেস আওয়ারের সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, আজকে পুঁজিবাজারের মিশ্র প্রবণতা আমরা লক্ষ্য করছি। প্রধান সূচকের নিম্নমুখী ধারায় কিন্তু লেনদেন চলছে। দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সবশেষ পরিস্থিতি। আমরা যদি তাকাই, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স যেটি বলছিলাম, আজকে কিন্তু মাত্র 5 পয়েন্ট, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে সূচক নিম্নমুখী ধারায়, এখন কিছুটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ 5 পয়েন্ট বেড়েছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। 5 পয়েন্ট বেড়ে 5708 পয়েন্ট অবস্থান করছে, এবং সরিয়া সূচক যেটি সেটি 2 পয়েন্ট বেড়েছে, 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1237 পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস30 সূচক, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 পয়েন্ট কমে অবস্থান করছে 2108 পয়েন্টে। সব মিলিয়ে আমরা দেখছি যে হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে 177টি দর বেড়েছে এবং 154টির দর কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে 65টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দাম। এবং এখন পর্যন্ত যে বেলা 1:30 নাগাদ আমরা লেনদেনের হালনাগাদ দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি 437 কোটি টাকার কিছু বেশি লেনদেন এখন পর্যন্ত হয়েছে। তো এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। এবার আমরা দেখে নেব মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রা বাজার, আমরা প্রধান মুদ্রার বিনিময় মূল্য মার্কিন ডলার আমরা দেখছি যে 119 টাকায় কেনা হচ্ছে। সোনালী ব্যাংকের সূত্র ধরে আপনাদেরকে বলছি 120 টাকায় সেটি বিক্রি করা হচ্ছে। খোলা বাজারে আরও কিছুটা বেশি। ইউরো 127 টাকায় কেনা হচ্ছে, 132 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ড 146 টাকায় কেনা হচ্ছে, 152 টাকায় বিক্রি হচ্ছে। চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 30 টাকায় কেনা হচ্ছে, 31 টাকা 40 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কেনা হচ্ছে এবং 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। মুদ্রার পরে এবারে স্বর্ণের দাম জানাবো আপনাদেরকে। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত হালনাগাদ যে তথ্য দিয়ে থাকেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ এখন 1 ভরির দাম 1,26,000 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের স্বর্ণ 1,20,000 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,03,000 টাকা ভরি প্রতি, এবং সনাতন স্বর্ণের দাম পড়বে 85,450 টাকা ভরি। স্বর্ণের পর আমরা রূপার দাম জানাবো। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা, আগের দামই লেনদেন হচ্ছে, 2098 টাকা বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের রূপা 2005 টাকা। 18 ক্যারেটের যে রূপা রয়েছে সেটি 1714 টাকা প্রতি ভরি। সনাতন রূপার দাম পড়বে 1282 টাকা ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ, মুদ্রা, রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। এবারে বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নিব, ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন।
দর্শক, আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে। এবার জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। চাঁদপুরে বন্যায় কৃষি খাতে ক্ষতি হয়েছে ৮৬ কোটি টাকার বেশি। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনার দাবি করছেন কৃষকরা। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, প্রণোদনা দিতে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। খোকন কর্মকারের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ডুবেছে চাষের জমি, নষ্ট হয়েছে পান, আখ, শাকসবজি, রোপা আমন আর আউশ ধান, তলিয়ে গেছে বীজতলা। 2 সপ্তাহের টানা বর্ষণে চাঁদপুরের ৪৭,৬৮৪ জন কৃষকের ৪,০০০-এর বেশি হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৬,৬,৬২,০০০ টাকা। বেশি ক্ষতি হয়েছে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলার আবাদি জমি। ধার দেনা করে চাষ করা ফসল ও বীজতলা নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। আমন ধান লাগাইছি আপনার ৬০% জায়গা, এখন সম্পূর্ণ জমি দানে আমার মায়ের দানা পানা করে আমি এগুলো চাষাবাদ করি, এখন যে সব মারি গেছে। এখন আমার প্রায় ৮০-৯০ হাজার টাকার মতন গেছে গা, বুঝছেন। এখন যদি সরকার আমার কিছু অনুদান দেয় তাহলে আমি আবার একটু সারি উঠতে পারি। আমার কি প্রণোদনা দিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যে বিরাট ক্ষতি, এই ক্ষতি পোষানোর জন্যই আমরা কিন্তু সরকারের কাছে লিখেছি, যারা ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করেছি। এবং আমরা মনে করছি যে সামনে যে ফসল সেটা হচ্ছে রোপা আমন। রোপা আমনের সরকারের পক্ষ থেকে বীজ, সার এগুলো সরবরাহ করা হচ্ছে, যাতে অতি দ্রুত সম্ভব তারা বীজতলা করে ক্ষতি পুষিয়ে নিতে পারে। তথ্য বলছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদপুরের ৮ উপজেলার কৃষিখাত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চীনের কাছে তেল বিক্রির মূল্য চীনা মুদ্রা ইউয়ানে নিতে আগ্রহী সৌদি আরব। চীনা মন্ত্রী লি স্যাং সৌদি সফরে গেলে দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বন্দর আল খোরায়েফ এমন আগ্রহের কথা প্রকাশ করেন। বলা হচ্ছে, এতে ডলারের দাপট কমবে, বাড়বে বিশ্ব বাণিজ্যের লেনদেনে ইউয়ানের ব্যবহার। চীন তাদের মুদ্রা ইউয়ানকে আন্তর্জাতিকীকরণ করতে আগ্রহী। দেশটির এই আগ্রহ ক্রমেই শক্তিশালী হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের ক্ষেত্রে চীনা মুদ্রা ধীরে ধীরে মার্কিন ডলারের কাছাকাছি চলে যাচ্ছে। মূলত ইউক্রেনে রাশিয়ার অভিযানের জেরের মস্কোর উপর পশ্চিমা নিষেধাজ্ঞা চীনের আন্তর্জাতিক লেনদেনের দ্বার খুলে দিয়েছে। চীন হয়ে উঠেছে রাশিয়ার অপরিশোধিত তেলের বৃহত্তম ক্রেতা। রাশিয়া এসব তেল কেনার ক্ষেত্রে ইউয়ানে লেনদেন করছে। এই পরিস্থিতিতে এশিয়ার বৃহৎ অর্থনীতির এই দেশটির কাছে তেল বিক্রির মূল্য চীনা মুদ্রা ইউয়ানে নিতে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। চীনা প্রধানমন্ত্রী লি শেং সৌদি আরব সফরে গেলে এই আগ্রহের কথা প্রকাশ করেন সৌদি আরবের কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম সেমাফোরের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এতে ডলারের আধিপত্যে ভাটা এবং বিশ্ব বাণিজ্যে চীনা মুদ্রায় লেনদেন বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে সৌদি আরবে চীনের উল্লেখযোগ্য বিনিয়োগ, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ অবকাঠামোতে জীবাশ্ম জ্বালানির উপর অতি নির্ভরতা কমিয়ে সৌদি অর্থনীতিতে বৈচিত্র্য আনতে সাহায্য করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতি দুপুর একটা বিজনেস আওয়ারে। এছাড়াও রাত ৯টায় বিজনেস এক্সপ্রেস দেখবেন। সেই আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।